রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে ভাবছিলাম যে মানে খুব স্বাভাবিকভাবে বিএনপির মনোনয়ন হলো, রাজনীতিতে মনোনয়নের একটা নতুন বাতাস, নতুন রাজনীতি শুরু হয়েছে, সেটি নিয়ে কথা বলবো। কিন্তু শুরু করতে হবে, দেখলাম সবশেষ খবরে যে সহিংসতা, মানে একটা অবরোধ, টায়ার জ্বালানো, বিক্ষোভ, এগুলো তো চলছেই মনোনয়ন বঞ্চিতদের। চট্টগ্রামে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন, 8 রাউন্ড গুলি ছড়া হয়েছে, এরকম গোলাগুলির খবর পর্যন্ত হয়েছে। আসলে পরিস্থিতিটা কেমন? এবং কেবল তো আসলে মনোনয়ন প্রক্রিয়া আরো না হয় আরো চলবে, কোন দিকে যাবে বলে মনে হচ্ছে? আপনার দুজনের কাছে ছোট করে একটু বিশ্লেষণ নিব। মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি। দেখেন, এটা হলো কি, আমাদের দেশের রাজনীতির যে চরিত্রটা, আমাদের রাজনীতির চরিত্রটা বেসিক্যালি এটার মানে যেটা আমরা দেখে আসছি গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে, সেটা হলো মানে দেশটা হলো একটা বড় কেক। সেই কেকের কে কতটা পোর্শন পাবে, এটা যে যতটা পাবে সে ততটা এনজয় করবে, ততটা সে খেতে পারবে। এই যে খাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারই তীব্রতম প্রকাশ হলো এই ঘটনা। যিনি এমপির মনোনয়ন পাচ্ছেন, ভাবখানা এমন তিনি সব পেয়ে গেছেন, তার ইহকাল পরকালে সব প্রাপ্তি হয়ে গেছে। এখন তাকে এটাকে এনজয় করতে হবে। আর যিনি পাননি, তার হলো আমার সব গেল, আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, এতদিন ধরে আমি প্ল্যান করছিলাম পাবো, পেলাম না, অতএব যে পেয়েছে তাকে খেতে দেব না, তাকে সেটা এনজয় করতে দেব না। কিন্তু তারা যদি ভাবতো যে এই যে আমাকে মনোনয়ন দিয়েছে, এটা হলো আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে জনগণের সেবা করার একটা দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন, প্রত্যেকটা এমপি একটা বেতন পায়, কিন্তু বেতনটা কেন পায়? ধরেই নেওয়া হয় যে ওনাকে এই টাকাটা দেওয়া হবে ওনার সংসার পরিচালনার জন্য, আর বাকি এই টাকা দিয়ে ওনার শ্রমটাকে, ওনার সময়টাকে কেনা হবে, যেটা হুম। দিয়ে সে জনগণের সেবা করবে। তো আসলে কি এই লক্ষ্যটা সামনে নিয়ে কেউ নির্বাচন করে? এই লক্ষ্যটা সামনে নিয়ে কেউ নির্বাচনে জয়ী হয় অথবা এমপি হন? অথবা এমপি হওয়ার পর এই চিন্তাটা কি কারো মাথার মধ্যে থাকে? থাকে না তো। তো যে কারণে আমাদের এখানে এমপি হওয়াটা হলো একটা ব্যবসায়ে, মানে ওই যে মনে করেন একটা টেন্ডার হয়, টেন্ডারে একজনের কাজটা পায়, যিনি কাজটা পান তার যে আনন্দ, প্রাপ্তির যে আনন্দ, আমাদের এখানে এমপি হওয়াটা হলো সেই প্রাপ্তির আনন্দ। হুম। এখন সে আনন্দ থেকে যারা বঞ্চিত হয়েছেন, ওনাদের মধ্যে নানা ধরনের ক্ষোভ থাকে, এই ঘটনা ঘটে। এই ঘটনা আপনি নিশ্চিত থাকেন যে আমাদের রাজনীতি এত কিছু ঘটে গেছে এই দেশে। দেখেন, আমি বলি তো যে গত নির্বাচন যেটা হলো, আমি যদি 2008-কে মোটামুটি ধরি, সেই নির্বাচনের পরে আজকের এই নির্বাচন, এই গত 15 বছরে ধরা যাক, অথবা যে কয় বছর হলো আর কি, হুম। এই সময়ে 16 বছরে, এই সময়ে এই দেশে অনেক কিছু ঘটে গেছে। কিন্তু যে ঘটনাগুলোর থেকে আমরা শিক্ষা নিতে পারতাম, যেমন কোভিড ঘটে গেছে। কোভিড এর কারণে আমার তো তখন মনে হয়েছিল এই পৃথিবীর মানুষ বোধহয় অপরাধ করা ছেড়ে দিবে। কোভিডে আমি যা দেখেছি, আমার কাছে মনে হয়েছিল এরপর মানুষ আর অপরাধ করবে না, অন্যায় করবে না। কিন্তু কই, হলো না। আবার করে তো নাই, দুই হাজার কোভিডের টিকা চব্বিশে আমরা ইত্যাদি যা নিয়েও দেখলাম। বাণিজ্য হয়েছে। কিন্তু মাসুদ কামাল, আমি আসলে মানে বিপদে পড়লে বিপদ নিয়েও আমাদের দেশে বাণিজ্য হয়, মানে আমাদের দেশে না, হয়তো বিভিন্ন জায়গায় হয়। কিন্তু আমি এই প্রশ্নটা একটু বিশেষ করে করতে চাই যে এটি আমাদের সংস্কৃতি যে সারা জীবন রাজনীতি করে একবার মনোনয়ন পেতে হবে, বা মনোনয়ন পাওয়াটা একটা উদ্দেশ্য থাকে, এবং তারপরে সেই মনোনয়নকে ঘিরে মান অভিমান, কিছু গন্ডগোল হয়, এটাও আমাদের দেশের একটা সংস্কৃতির অংশ। কিন্তু আমরা 24-এ যেমন দেখলাম, যখন আমিটা আমি নির্বাচনটা হলো, তখন আওয়ামী লীগের নিজেদের মধ্যে একটা বেশ ভালো মারামারি হলো। তার আগে যে স্থানীয় নির্বাচনটা হলো, নৌকা প্রতীকে যারা পেলেন, প্রতীক পেলেন বা প্রতীক পেলেন, আওয়ামী লীগের মধ্যে একটা বেশ ভালোই মারামারি হলো। মানে এই মারামারি বা সংঘর্ষের একটা নজির আমাদের দেশে আগে থেকেই আছে। বেশ বেড়েছিল সেটা যখন শুধু আওয়ামী লীগ নির্বাচন করলো, নিজেদের মধ্যে নির্বাচন হলো তখন। মানে এখন আভাসটা কি মনে হচ্ছে বিএনপির মধ্যে? এত বছর না পেয়ে বা এত বছর অপেক্ষা করার পরে সেই মাত্রায় সহিংস হতে যাচ্ছে, নাকি তার চেয়ে বেশি, নাকি অপেক্ষাকৃত কম? কিরকম পরিস্থিতি হতে যাচ্ছে বলে মনে করেন? দেখেন, বিএনপি থেকে তখন যে মারামারিটা হয়েছে, যে তাদের ধারণা ছিল যে মনোনয়ন পাওয়া মানেই এমপি হওয়া। হুম। হুম। এইবার কিন্তু বাস্তবতা ওরকম না। কিন্তু আনফরচুনেটলি বিএনপি এটা বুঝতে পারছে না। বিএনপির অনেক প্রার্থীরাই এবং বিএনপির অনেক সেন্ট্রাল লিডারকেও আমার কাছে মনে হয়েছে তাদের কথাবার্তায় শুনে, তারা ধরেই নিয়েছে নির্বাচনটা হয়ে গেলেই, মানে ফেব্রুয়ারির অর্ধেকটা পার হয়ে গেলেই, যেহেতু ফেব্রুয়ারির কবে হবে আমরা জানি না, তারা বলে ফেব্রুয়ারির প্রথমার্ধে, ধরলাম ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে পা রাখার হুম। সঙ্গে সঙ্গে
এদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠা হয়ে যাবে, এরকম বিএনপির সবাই কিন্তু ধরেই নিয়েছে। তো যদি এই হুম। কারণে তাদের মধ্যে ওইটাই যে মনোনয়ন পাওয়া মানেই আমি নির্বাচিত হয়ে গেছি, এই ধারণার কারণেই তাদের মধ্যে মনোনয়ন না পাওয়ার বেদনাটা তীব্র হয়ে যাচ্ছে এবং অনেক সময় তারা উন্মত্ত হয়ে যাচ্ছে। হুম। এটা হলো মারামারির মূল কারণ। কিন্তু আমি বিএনপির লোকদেরকে বলবো, যারা মনোনয়ন পেয়ে এরকম লাফালাফি শুরু করেছে, তাদেরকে বলবো, ভাই একটু আস্তে যান, দুনিয়াটা অত সহজ না, রাজনীতিটা অত সহজ না। আর নির্বাচনটা চেঞ্জ হয়ে গেছে। এই দেশের মানুষকে সর্বশেষ কবে ভোট দিতে দেখছেন? সেই 2008 সালে দেখছেন। এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানুষকে যা তা বুঝাবে আর মানুষ বুঝবে তা না। মানুষ এখন জি। কিছু একটা বললেই সঙ্গে সঙ্গে গুগল করে, গুগল করে দেখে যে কতটা সত্য বলেন মিথ্যা বলেন। মানুষ জি। এখন এগুলো আপনার বুঝে কাজে। পরামর্শ আপনার পরামর্শ যদিও ধারণা করি খুব বেশি শুনবেন না, যে ধীরে চলেন আস্তে চলেন সেগুলো খুব একটা শুনবেন বলে মনে হয় না। তারপরে ধন্যবাদ পরামর্শের জন্য। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফয়েদ, আপনার কাছ থেকে আসলে পরিস্থিতি কেমন, সামনে কোন দিকে যাচ্ছে, এখনো তো আরো মনোনয়ন বাকি আছে। ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে তো এটা আসলে আশ্চর্য হবার মতো তেমন কিছু না আর কি। যদিও এটা প্রত্যাশিত না, কাম্য না, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে অথবা মাসুদ কামাল ভাইরা আরো লম্বা সময় থেকে আমরা এগুলোই দেখে বড় হয়েছি। এবং আপনি তো শুধু চট্টগ্রামের ঘটনা বললেন, আমি আরেকটা ঘটনা আজকে বললাম, সেটা হচ্ছে রাজশাহীতে যিনি মনোনয়ন পেয়েছেন এবং যিনি পান নাই, তার সমর্থিত এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দিঘিতে বিষ ঢেলে দিয়েছেন, 2 কোটি টাকার মাছ মেরে ফেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এরা কিন্তু সবাই একই দলের লোক কিন্তু, হুম। মানে তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আপনি একই দলের আরেকজনের ব্যাপারে যদি এই লেভেলের হস্টিলিটি থাকে, সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ, তাহলে অন্য দলের প্রতি আসলে কি করতে পারবেন? মাঝখানে কতগুলো ভিডিও দেখলাম যে জামাতের মহিলা সদস্যদেরকে লাঠি দিয়ে পিটাইতেছে বিএনপির লোকজন। এখন প্রশ্ন হচ্ছে, জামাতের রাজনীতিকে আপনি অপছন্দ করতে পারেন, আপনি তাকে ভোটের অযোগ্য মনে করতে পারেন, আপনি কখনো তাকে ভোট দিবেন না, এগুলো সব ন্যায্য গণতন্ত্রে। কিন্তু একজন নাগরিক, তারা তো দিন শেষে এই দেশের নাগরিক, তাকে আপনি প্রকাশ্য দিবালোকে লাঠি দিয়ে তো পিটাইতে পারেন না। এবং এই দলগুলো মিলে তো আপনারা একসাথে আন্দোলন করছেন গত বছর, এবং অনেকগুলো বছর ধরে একসাথে সরকার গঠন করছেন, ক্ষমতায় ছিলেন, সবই তো করছেন। তো হুট করে এবং বাংলাদেশের কালচারে যেটা হচ্ছে দেখবেন, আমরা যারা রাজনীতি করেছি, লম্বা সময় ছাত্র রাজনীতি করেছি, ছেলেরা ছেলেরা মারামারি করে। সাধারণত কোনো দলই মেয়েদের গায়ে কেউ হাত দেয় না। এটা আমরা পলিটিক্সে সবসময় কিন্তু প্র্যাকটিস করেছি। এবং এই জন্য দেখবেন যে মেয়েদেরকে সবসময় ফ্রন্টে রাখা হইতো মিছিলগুলোতে। তো এবং মারামারির সময় দেখা যাইতো যে ওদেরকে ধাক্কা দিয়ে একদিকে ফেলে দিয়ে তারপরে ছেলেরা মারামারি করতো। তো সেইখানে মেয়েদের প্রোগ্রামে গিয়ে তারপরে পিটাইতেছে, বাঁশ দিয়ে, তাও দেখলাম বাঁশ দিয়ে পিটাইতেছে। দোকানে ঢুকছে পালায়া, আপনার দোকানে, শাড়ির দোকানে, ওখানে গিয়েও আপনার পিটাইতেছে। তো এইটা তো সার্টেনলি খুবই দুঃখজনক। এর আগে তো ভায়োলেন্স দেখলাম আপনার এই যে চিটাগং এ, ঢাকা চিটাগং হাইওয়ে, ঢাকা ভাঙার হাইওয়েতে, বিভিন্ন জায়গাতে। তো এইটার অ্যাড্রেস করবার কয়েকটা দিক আর কি। একটা দিক হচ্ছে যে মনোনয়ন বিষয়টাকে গণতান্ত্রিক করা জরুরি আর কি। যেমন আপনি যেখানে আছেন, মামদানি আজকে নিউ ইয়র্কে মেয়র হয়েছে। মামদানি কিন্তু জনগণের ভোটে জেতার আগে দলের সদস্যদের ভোটে তাকে জিততে হয়েছে প্রার্থী হওয়ার জন্য দলের। হুম। তো এইখানে দেখেন, আমাদের মনোনয়ন প্রসেসটা হচ্ছে যে একজন ব্যক্তি, সর্বোচ্চ ধরেন বিএনপির স্ট্যান্ডিং কমিটি, সবাই মিলে মূলত সিদ্ধান্ত নেয় যে আসলে কে নমিনেশন পাচ্ছে পাবে না। আমাদের আরপিওর গঠনতন্ত্র, আরপিওর যে প্রভিশন আছে, সেখানেও কিন্তু বলা আছে যে স্থানীয় সদস্যদের ভোটে নির্বাচিত হবে, প্রসেস ফলো করে হচ্ছে কিনা সেটা মেনটেন করবার একটা শর্ত দেয়া আছে। কিন্তু বাংলাদেশের বড় দলগুলো সেই প্র্যাকটিসটা আসলে কখনো করে নাই। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনি কি বলতে পারবেন, যেহেতু আপনার যোগাযোগ আছে, এই কথাবার্তা হয়, বিএনপিরও সিনিয়র নেতাদের সাথে কথাবার্তা হয় আপনাদের, মানে এই মনোনয়ন প্রক্রিয়াটা কিভাবে হলো, কোথা থেকে ঠিক হলো, মানে অনেক তো 300 আসনের প্রার্থী, কিভাবে এই জিনিসটা ঠিক হলো? আম, আমরা এর আগেও শুনেছি, এবারও এমনকি অভিযোগ উঠেছে, মানে অভিযোগ উঠেছে বলতে কি, রাজনৈতিক দলগুলো, জামাতি যেমন বলেছে যে মনোনয়ন বাণিজ্য করতে চায় বলে পিআর মানতে চাচ্ছে না বিএনপি, এরকম কোনো মনোনয়ন বাণিজ্যের খবর কি হয়েছে, জেনেছেন? দেখেন, এগুলো তো রাজনৈতিক বক্তব্য, আমরাও দেই, এসব কথা বলি, কিন্তু এক্স্যাক্টলি অভিযোগ করবার জন্য যে লেভেলের এভিডেন্স দরকার, সেটা তো আসলে ভিজিবল না এভিডেন্স।
এগুলো ধরেন অফ দ্য রেকর্ড অনেক কথাবার্তা বলা যায়, অনেকে এসে এই ধরনের কথাবার্তা বলেন, কে কাকে কত দিয়েছেন, ম্যানেজ করতেছেন, কে কোথায় তদবির করতেছেন, এগুলো কিন্তু এগুলো আপনি তো মানে পত্রিকাতে অথবা কোথাও না আসা পর্যন্ত আপনি তো পাবলিক রেকর্ড ওয়াইজ আপনি এগুলো বলতে পারেন না। কিন্তু বিএনপি অফ দ্য রেকর্ড এই আলোচনাগুলো হয়েছে, শুনেছেন? দেখেন এটা মানে কোন জায়গা থেকে কতদূর পর্যন্ত যায় সেটা তো বলার সুযোগ নাই, বাট কোনো না কোনো লেভেলে তো এগুলোর লেনদেন হচ্ছে সার্টেনলি। কিন্তু দেখা যাচ্ছে যিনি নিচ্ছেন না তারও বদনাম হচ্ছে। দেখা গেছে যে অনেকেই বিএনপির সিনিয়র লিডারশিপকে হয়তো বলছেন যে এটা ওইখানে গেছে, কিন্তু আসলে ব্রিফকেসটা ওইদিকে আশেপাশেও যায় নাই। এটা ভিতরের চাঁদাবাজরা মিলে নিজেরা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে আর কি, সেরকম হতে পারে। বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদের স্ট্যান্ডিং কমিটি হচ্ছে তাদের ইলেকশন বোর্ড, এটা হচ্ছে তাদের প্রসেস আর কি। তো প্রসেসটা তারা ওইভাবেই ফলো করেছে। গভর্নিং আপনার মনোনয়ন বোর্ড তো লম্বা সময় মিটিং করেছে এবং একাধিকবার মিটিং করেছে। তাদের যারা যুগপদের শরিক দল ছিল তাদের সাথে তারা মিটিং করেছে, করেই তো তারা তারা নাম টাম চেয়েছে বিভিন্ন দলের কাছ থেকে। শরিক দলগুলো থেকে হয়তো মনোনয়ন পরে দেওয়া হবে, তাদের জন্য 63টি আসন এখনো পর্যন্ত খালি রাখা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়নি। সেই জায়গাটিতে নিশ্চয়ই কথা বলো, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার জায়গা। কিন্তু মাসুদ কামালের কাছে আমি শুধু এই বিষয়টা শুনতে চাই যে এই মনোনয়ন দেবার আগে আমরা দেখেছিলাম তারেক রহমান খুব আবেগীভাবে অনুরোধ করেছিলেন ঐক্যবদ্ধ থাকতে, তার মায়ের কথা বলে যে মা এতদিন মানে সাফার করেছেন অনেক, সেই বিষয়গুলো বলে বেশ আবেগী, নেতাকর্মীরা আবেগী হলেন। কিন্তু সেটির তো বাস্তবায়ন আসলে হলো না, সেই মারামারি সহিংসতা হয়েই যাচ্ছে। তাহলে মানে কদিন ধরে না, একদম শুরু থেকেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মানে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলো বা প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা আছে তারা বলছিল যে, বা গণমাধ্যমে আসছিল যে এখনই যেভাবে চাঁদাবাজি দখলবাজি সেগুলো যেগুলো দেখা যাচ্ছে, তাহলে নির্বাচিত হলে কি হবে? এখন সেই চাঁদাবাজি দখলবাজি আলোচনায় নাই, কিন্তু এখন যেটি এরকম নির্বাচনের আগেই এরকম সহিংসতা যদি দেখা যায়, তাহলে নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে কি হবে, এই প্রশ্নটা কি বিএনপিকে পেছনে ফেলে দিচ্ছে কিনা বা দৌড়ে একটু টেনে ধরছে কিনা? দেখেন এখন পর্যন্ত আজকে দুদিন হলো, দুদিনে যে মারামারি খুব বেশি ঘটনা ঘটেছে তা কিন্তু না। হুম, আপনি কিন্তু খুব বেশি উদাহরণ দিতে পারবেন না। হুম, আর একটা জায়গায় দেখলাম যে ভাঙা আপনার মহাসড়ক, ওটাখানে আগুন টাগুন দিয়ে তারা ই করেছে, আপনার মানে একজন প্রার্থীর ব্যাপারে তার বিরোধিতা করেছে, সেটা স্থগিত করা হয়েছে। এবং এই মনোনয়নটা ওইটা একটা ঘটনা। আর চিটাগাংয়ের ঘটনা যেটা ঘটলো, আর ফুয়াদ ভাই যে ঘটনাটা বললেন যে ওই যে আপনার রাজশাহীতে যে মাসে দেওয়া, ঘটনা কিন্তু এই দুই তিনটাই। যে 300 আসন অথবা 263টা আসনের মধ্যে আহ, মানে খুব বেশি না দুই আমার তিনটা কাছে না, এছাড়াও বিভিন্ন জায়গায় এত এই মাত্রায় না হলেও অবরোধ করা, সড়ক অবরোধ না, করা, টায়ার এখন জ্বালানো, অতটা মানে হচ্ছে না। মানুষের এটা ভোগান্তি হচ্ছে। আরেকটু সময় লাগবে, আরো কটা দিন যাক, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু ওই যে হুম, বললাম যে আঞ্চলিক ভাবে যদি একটা এলাকায় যদি মনে করেন আপনার 10 জন প্রার্থী থাকে, মানে 10 জনই মনে করে সে যোগ্য প্রার্থী, তো সেই যোগ্যতাটাকে মাপবে কে? মাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু ট্রান্সপারেন্ট না। মাপার প্রক্রিয়া যদি ট্রান্সপারেন্ট হতো, যে কথাটা নাকি ফৌজ ভাই বললেন, যে যদি ওদের দলীয় কোনো হতো, ভোট হতো, দলীয় সমর্থকরা যদি ভোট দিয়ে বলতো যে আমার এলাকায় উনি প্রার্থী হতে পারবেন, অতটুকু গণতান্ত্রিক তো আমাদের দেশের দলগুলো হয় নাই এখন পর্যন্ত। আমরা তো দেখি নাই। আমরা প্রত্যাশা করি ওরকম হোক, যে কোনো একটা এলাকায় কে সবচেয়ে ভালো হবে এটা ওই দলের লোকজন যারা আছে তারাই নির্ধারণ করুক, কিন্তু সেরকম তো হয় নাই। আমরা বরং দেখি যে ওই যে বলেন যে আপনার স্ট্যান্ডিং কমিটি, ওই স্ট্যান্ডিং কমিটি 5-6 জন লোক বসেন, যে কথাটা আছে 7-8 জন বোধহয় আছেন এখন, তারা বসেন এবং তাদের কাছে কিন্তু নানা ধরনের চিরকুট আসে, তাদের কাছে তদবির আসে। হয়তো কেউ একজন বলে যে উনি খুব ভালো হবে, তাকে দিয়ে দিচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ভালো না, এই প্রক্রিয়াটা ভালো না, এই প্রক্রিয়াটাকে আমি পছন্দ করি না। আমি কালকেই তো সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোকের একটা স্ট্যাটাস দেখলাম। উনি জানালেন যে আপনার উনি সিলেটে পড়তেন ইউনিভার্সিটিতে, ওই সিলেটে একটা ছেলে জাহাঙ্গীর নাকি একটা ছেলে, সে এই পুরো 15টা বছর বিএনপির হয়ে সে কিভাবে মানে দৌড়ের উপর ছিল, অত্যাচারিত ছিল এবং মানে জেল খেটেছে। কিন্তু আমি যখনই ফোন করতাম তার ফ্যামিলিতে জানতাম সে জেলখানায় আছে। এই যে ত্যাগী একটা লোক, সে কি মনোনয়ন পেয়েছে? পায়নি তো। সে তো দলের জন্য ত্যাগ করেছে, তাই না? সে তো হুম, মনোনয়ন পায় নাই। মাঝখানে শুনলাম যে এখন এই উত্তরায় নাকি কি মীর মুগ্ধর ভাইকে মনোনয়ন দেওয়া হবে, এই ধরনের আওয়াজ শুনি। যে আওয়াজটা আসে কেন? মানে দেওয়া হতেও পারে,
হবে কিনা জানি না, হতেও পারে। তো বিএনপির জন্য এই মীর মুগ্ধের ভাইয়ের কি অবদান আছে বলেন, তাই না? তো এখন এরকম তো হয় ভাই, আমাদের দেশে মনোনয়ন অনেক সময় একটা ঘটনাকে কেন্দ্র করে হয়। আমার পরিচিত পাওয়ারফুল লোকের সঙ্গে কার কতটা সম্পর্ক আছে জানেন আপনি? বাংলাদেশের রাজনীতিতে কি হয়, বাংলাদেশের রাজনীতি কিন্তু যতটা না বিএনপির আদর্শ, তার চেয়ে বড় হলো কি আপনি কোন ভাইয়ের রাজনীতি করেন। অনেক ভাই আছে উপরে, কিন্তু বিএনপি সেন্ট্রাল লিডারদের মধ্যে অনেক ভাই আছে। এখন কোন ভাইয়ের লোক আপনি? ওই ধরেন ওই স্ট্যান্ডিং কমিটিতে যদি 7 জন লোক থাকে ধরা যাক, এই 7 জন লোকের একজন যদি আপনার প্রতি এমনি প্রভাবিত হয়ে যায়, আপনাকে সে ভালোবেসে পালায়, তাহলে সে আপনার কথা বলবে, এবং ভালোবাসা তো সংক্রমিত। সে আরো 2 জনকে বলবে ভাই আপনি একটু ভালোবাসেন, তো সেও হুম, হুম। ভালোবাসলো, আপনি বললেন যে সেই আপনার টাকা আমি ভালোবাসার জন্য ভালোবাসবো। কোনো লেনদেন হয় কিনা এই প্রশ্ন আমি করছিলাম। আপনি কি কিছু জানেন যে মনোনয়ন আচ্ছা, বাণিজ্যের কোনো খবর কি পেয়েছেন? না, লেনদেনের খবরটা আমি আসলে এখন পর্যন্ত এভাবে পাই নাই। যেমন 2018-তে পেয়েছিলাম, জি, দুই জি। হাজার আঠারোতে পেয়েছিলাম মানে কি, ওটা হয়তো আমার ধারণা এখন ওটা হয়তো ছড়ানো হয়েছিল। পুরো জিনিসটাকে আসলে একটু মানে মন্দ করে দেখানোর জন্য আমার মনে হয় খুব ইন্টেনশনালি পরিকল্পিত ভাবে এটাকে ছড়ানো হয়েছিল 2018-তে, এটা আমার ধারণা। আর কারণ আমার সঙ্গে 2 একজন প্রার্থীরও কথা হয়েছিল ওই সময়, তো আমি যে মাত্রায় শুনেছি সেই মাত্রার কথা আমি শুনিনি আর কি। আর এবার যেটা হয়েছে, এবার লেনদেনের কথা এখন পর্যন্ত আমি আমার কানে আসেনি এ পর্যন্ত। হুম, আচ্ছা, এটা ভালো। আরো 2 দিন কিন্তু যাক, 2 দিন গেলে মানে হবে কি, আপনি আপনি এটা আপনি আসে বলছিলেন করতে যে আমি একটু মুগ্ধর একটু ভাই। বলি এক সেকেন্ডে। হ্যাঁ। আশা করতে যারা নাকি মনোনয়ন না পায় তারা কিন্তু এটা ছড়ায় যে আমি কি করে পাবো, আমি তো এত টাকা দিতে পারি নাই, উনি দিতে পেরেছেন ওনারটা হয়ে গেছে, এরকম কিন্তু হয়। তো এখন এইগুলো যে যখন ফাইনাল হবে না, এখন তো ফাইনাল হয় না, কিন্তু ফাইনাল না হওয়ার কারণে যারা নাকি দিয়েছে পায়নি তারা যখন কিছু বলবে না, এখন বলবে না এখানে, তারা ভাববে আমি তো পেতেও পারি, আমি আরেকটু দেখি আরেকটু লবিং করি। আর যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনি শুনতে পারবেন যে লেনদেন হয়েছিল কিনা, মানে হলে কত ফাইনাল হয়েছে। অভিযোগ অনুযোগ বিক্ষোভের বিষয়টা এখনো বাকি আছে, সেটি জি, আমরা পরে দেখতে পারবো। কিন্তু ওই যে আসলে যেটি মনোনয়ন দেওয়ার আগেই হাইকমান্ড থেকে বলা হচ্ছিল যে আসলে অনেকগুলো বিষয় বিবেচনা করা হয়, কার কত অবদান, তার সেই সাথে কে জিতে আসতে পারবেন। হয়তো মনে করছেন কে জিতে আসতে পারবেন পার্টির বিবেচনা, মানে আমি একটু যোগ করলাম। কিন্তু আমি যেটি আপনার কাছে মাসুদ কামাল আরেকটু প্রশ্ন করতে চাই যে হেভি ওয়েটরা যারা পেলেন না, যাদের কথা আমরা মোটামুটি অনেকেই ধরেই নিয়েছিল যে তারা তো পাবেন, অনেকে ভেবেছিলেন এদের মধ্যে কেউ মন্ত্রীও হয়ে যাবেন, এরকম অনেক আলোচনা ছিল। কিন্তু স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আম, অনেক হেভি ওয়েটরাই আসলে মনোনয়ন পেলেন না। তাদের ব্যাপারটা কেমন, কেন তারা পেলেন না, এটি কি বুঝতে পারেন? আর এটির কোনো প্রভাব দেখতে পান? এটার কোনো প্রভাব এখন আমি দেখিনি, এবং ওনারাও কিছু বলেননি। ওনারা হুম, বলেছেন দলের স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা দেয়নি। আরো তো সময় আছে ভাই, 63টা এখনো বাকি আছে, হুম, হুম। তাই না? এই 63টা বাকি থাকা মানে কিন্তু অনেক বাকি থাকা, এর মধ্যে তারা ঢুকে যেতে পারেন। 2 একজনের জন্য আমারও মনে হয়েছিল এই লোকগুলির একটা অবদান আছে। যেমন আমি একটা নাম ধরেই বলি, হাবিবুন নবী সোহেল। এই ভদ্রলোকের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছিল, বিএনপি যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সর্বোচ্চ মামলা ছিল হাবিবুন নবী সোহেলের ব্যাপারে, ওনার ব্যাপারে আমার একটু অন্য কারণে দুর্বলতা আছে, কারণ আমরা ইউনিভার্সিটি একই হলে থাকতাম, তো যে হুম। কারণে হয়তো একটু দুর্বলতা আমার আছে। তো কিন্তু আপনি আমি হয়তো ওনাকে স্থায়ী দেখি, কমিটি থাকলে আপনি তার প্রতি ভালোবাসাটা তাই না? দেখাতেন। হ্যাঁ, আমার তখন একটা ভালোবাসা জন্মায় যেত, এটা হতে পারে। কিন্তু আমি তাকে, এটা অনর্থ আছে, আমি তাকে এত বছর ধরে চিনি, হুম, এটা কিন্তু একটা বিষয়। যে তখন জি। আমি তাকে জানতাম যে খুবই নিবেদিত প্রাণ কর্মী ছিলেন উনি, দল করতেন, ছাত্র দল করতেন। এবং তারপর আপনার পরবর্তী জীবনে আমি জেনেছি যে ওনার মানে অবদান খুব ভালো, এবং উনি খুব প্রেজেন্টেবল ক্যারেক্টার কিন্তু। হুম। আবার এটাও আমি শুনেছি যে স্থায়ী কমিটির একজন সদস্যের দেখি তার ব্যাপারে ব্যাপক রিজার্ভেশন আছে, এবং উনি চান না যে হাইবিবুল সামনে আসুক। এটা ওটা কারণ হতে পারে। তো আচ্ছা, এইগুলি তার মানে কিন্তু হয় ভালোবাসার এই সাথে সাথে সমস্ত আপত্তির দলগুলিতে না, জায়গাও থাকে। এই সমস্ত দলগুলিতে এগুলি হয় যে অনুরাগ যেমন থাকে সেরকম বিরাগও একদম, থাকে। বিরাগও থাকে, একজন যদি স্পষ্ট বিরাগ মাসুদ কামাল। প্রকাশ করে ফেলায় তখন একটা সমস্যাই হয়ে যায়। জি, আরো তো বাকি আছে। ওই কথাটার উপরেই জোর দিলাম যে আরো তো বাকি আছে। দেখা যাক হেভিওয়েটরাও হয়তো এর মধ্যে আসবেন কিনা। অনেক দেখা যাক। এর মধ্যে একটা বিষয় ব্রাস্টার ফুয়াদ, সেটি হচ্ছে যে ওই যে 63টি আসন, সেটি আমরা শুনছি আন্দোলনের শরিক তাদের জন্য, তাদের তাদের মনোনয়ন চূড়ান্ত হলে এই আসনের প্রার্থী বিএনপি হয়তো চূড়ান্ত করবে, এরকম একটা বিষয় আমরা জানছি বা বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও। প্রথম আলোতে খবর দেখছিলাম যে এনসিপির সাথেও যোগাযোগ হচ্ছে। 20টি আসন ছাড়বার কথা দাবি করছে এনসিপি, এবং 3টি মন্ত্রিত্বও চায় তারা। এই নেগোসিয়েশনের বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে নেগোসিয়েশন কেমন হচ্ছে?
নেগোসিয়েশন সফল না হওয়া পর্যন্ত হচ্ছে যে সবসময় ভালোই চলে আর কি। তো ধারণা করে নিতে হবে ভালো চলে বলেই তো তারা কন্টিনিউয়াসলি লেগে থাকে এটার পিছনে, প্রজেক্টের পিছনে। তো এটা এখন পর্যন্ত তো আপনার ম্যাচিউর কিছু না, বাট এনসিপির এই নেগোসিয়েশনে তাদের রাজনৈতিক ঝুঁকিও আছে প্রচন্ড রকমের। তারা যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতিতে এসছে বলে তারা দাবি করেছে নতুন করে বাংলাদেশ পন্থী রাজনীতি করবে, তারা যে বক্তব্যগুলো দিয়েছে হুম। সেখানে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও তারা বলেছে। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে বিএনপির সাথে নেগোসিয়েশন করে নির্বাচিত হওয়ার বিষয়টা যায় না। তো সেই জায়গাতে কেন যায় না, কেন যায় না? মানে তাহলে আপনারা বিএনপি করেন, আপনারা দল করার দরকার কি? অভ্যুত্থান থেকে যেহেতু বের হয়ে এসেছেন, আপনাদের তো আপনাদের কাছে expectation যে আপনারা নতুন রাজনীতি করবেন, দেশবাসীকে নতুন রাজনীতি উপহার দেবেন। এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কে মানে টার্গেট করে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে তাদের দলের পক্ষ থেকে, এবং বেশ হস্টাইল বক্তব্য। তো সেই জায়গাতে আবার নেগোসিয়েশন আন্ডারগ্রাউন্ডে করাটা সেটা কতটুকু যৌক্তিক? এবং আমার কাছে মনে হয় যে এনসিপি এই যদি একটা আলোচনায় শুনছিলাম ব্যারিস্টার ফুয়াদ, যে যত হস্টাইল বাইরে, আপনি বলছিলেন নাকি আমি ঠিক ভুলে গেছি, কিন্তু কে যেন আমার অনুষ্ঠানে সম্মানিত একজন অতিথি বলছিলেন যে যত বেশি হস্টাইল কথাবার্তা হচ্ছে ভেতরে ভেতরে ততই বেশি স্ট্রং নেগোসিয়েশন হচ্ছে, এরকম একটা বিষয় চলে। এটার কি বাস্তবতা আছে, মানে এটার কি প্রতিফলন আছে এই বক্তব্যের? আমার মনে হয় যে এটা এটা ইউজুয়ালি চলে আর কি। বাংলাদেশে হুম। ধর রাজনৈতিক দলের নেতারা আছে যে আহ, আপনার দিনের বেলা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, হুম। পদত্যাগ হুম। এই সন্ধ্যাবেলা তার বাড়িতে বাসায় যাচ্ছে আবার তদবির করবার জন্য। তার কোন ঠিকানা লাগবে, কোন ফ্যাক্টরি লাগবে, কোথায় কত কোটি টাকার কাজ, কোন কোম্পানিকে দিতে হবে, অথবা দিনের বেলায় সে উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক বক্তব্য হুম। দিয়েছে। তো এটা খুবই দুঃখজনক আর কি। বাংলাদেশের এই মানে মর্যাদার জায়গাটা রাজনীতিতে রাজনীতিবিদরা খুব নষ্ট করে ফেলছেন আর কি। তো আর আমি একটা সাথে একটা সম্পূরক প্রশ্ন যোগ করি, যে রাজনীতিবিদরা নষ্ট করে ফেলছেন জায়গাটা, আপনি বলছিলেন যে দিনের বেলা এরকম, রাতের বেলা অন্যরকম। আবার আপনি শুরুতেই বলছিলেন যে অনেক রকম আছে যেগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো আপনারাও মানে বলেন। আমি যখন মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, মানে রাজনীতিবিদদের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য এগুলো কি খুব ক্লিশে, আমরা বিশ্বাস করবো না রাজনীতিকদের কথা? মানে এটাই সমস্যা হয়ে গেছে, কারণ আমাদের রাজনীতিতে পলিটিক্যাল বক্তব্যটা আসলে মানে জনগণ কেন্দ্রিক না আর কি। আপনি দেখবেন যে রেটরিক বেশি আর কি। এই ধরেন কমন কথা, দেখে নেব, এই হবে সেই হবে, হুমকি ধামকি যেগুলো আমরা বিভিন্ন সময় দেইটেই, সেখানে দেখবেন যে জনগণ অনুপস্থিত। যেমন দেখবেন আজকে একটা পত্রিকার হেডলাইন হচ্ছে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, প্রচুর লোক মারা যাচ্ছে সারা দেশে। অথচ বাংলাদেশে আজকে যতগুলো টকশো হবে, মাসুদ কামাল ভাই তো রেগুলার যান, আমরাও বিভিন্ন প্ল্যাটফর্মে যাই, আমরা কি আসলে গত এক সপ্তাহে, মাসুদ ভাই আলাপ করেছেন কিনা জানি না, আমি গত এক সপ্তাহে একটা সেন্টেন্সও বলি নাই ডেঙ্গু নিয়ে। বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম যে কলাপস করছে, বাংলাদেশের শিক্ষকরা দেখেন বেতন ভাতা বেসিক 1,000 টাকা 2,000 টাকা বাড়ানোর আন্দোলন করছে। আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই কোনো টেলিভিশনে এই শিক্ষকদেরকে নিয়ে। বাংলাদেশে দেখেন এই যে অর্থনীতি মন্দা যাচ্ছে, আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন কি হবে না হবে, এগুলো নিয়ে আমি গত এক সপ্তাহে একটা লাইনও বলি নাই। তাহলে আসলে কোন জিনিসটা আমরা বলি আর কোন জিনিসটা আসলে মানুষের জন্য দরকার? এই নির্বাচন আসলে কয়টা মানুষ করবে? মানে কয়টা মানুষকে আসলে এফেক্ট করে যে এনসিপির সাথে কয়টা সিট নেগোসিয়েশন হচ্ছে, বিএনপি কাকে ছাড় দিচ্ছে, 9 দলে কি হইতেছে, জামাতকে এবার বড় দল হবে কিনা, এটা আসলে প্রাত্যহিক জীবনে আসলে কয়টা মানুষকে অ্যাড্রেস করে, কয়টা মানুষের স্বার্থের সাথে জড়িত? তো সেই জায়গাতে দেখেন যে আমাদের পুরো রাজনীতিটাই জনগণ বিমুখ একটা কনভারসেশনের মধ্যে চলে গেছে। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন, সেখানে প্রত্যেক দিন দেখবেন পলিটিশিয়ানরা তাদের ন্যাশনাল ইস্যুতে কথা বলছে, জাতীয় ইস্যুতে কথা বলছে। আপনি শুধু গিনিপিগ চিন্তা করবেন যে আজকে 10টা 20টা রাজনীতিবিদদের সকল পত্রিকার হেডলাইন বক্তব্যগুলো কি, এবং অলমোস্ট আপনি কোনো বক্তব্যের ভিতরে জনগণ পাবেন না। আপনি পুরো বক্তব্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা, হুম। এবং সেটা আমি, আমরা, আমার দল, সিট টিট, এই এই টোটাল 8টা 10টা শব্দের ভিতরে টোটাল আলোচনাটা আটকে গেছে। তো এইটা এই যে সংকটটা তৈরি করছে, এই সংকটে যেটা হচ্ছে রাজনীতিবিদরা ফাউল কথা বলে, রেটরিক বলে, জনগণ নিয়ে কথা বলে না। হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা নাই, দেখবেন এই কথাটা প্রায় বলে আর কি, হুম। হুম। রাজনীতিতে কোনো শেষ কথা নাই। তাহলে মানে কি রাজনীতি কি? মানে মানে এটা 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 তো বেশ্যাদের কোনো প্রফেশন না তো।
যে মানে কোনো শেষ ক্লায়েন্ট নাই, মানে আমার ক্লায়েন্ট এন্ডলেস, মানে কোনো আওয়ারই আমার লাস্ট আওয়ার না। তো এইটা তো চলতে পারে না। পলিটিক্সে তো একটা এথিক্সের জায়গা থাকতে হবে, একটা ডিগনিটির জায়গা থাকতে হবে। তো আমার কথাকে তো জনগণকে বিশ্বাস করতে পারতে হবে যে না, এই মানুষটা সত্য বলে, এই মানুষটা আসলে আমার জন্য কথা বলে। জি, তো সেই জন্য নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে তাহলে তো সেই আপনি যেই মানে শব্দ ব্যবহার করছেন ওইগুলোই তো রয়ে গেল। তাহলে আসলে বন্দোবস্ত কি হলো, কেন আপনাদের বিশ্বাস করবে? আপনি অবশ্যই এই প্রশ্নটা করছিলেন, আমি এই প্রশ্নটাই রাখলাম যে আসলে বিশ্বাস কেন করবে? আপনারা ঐক্যমত হইলে তাতে মানুষের কি যায় আসে? রাজনীতিবিদদের সমালোচনা রাজনীতিবিদদের মধ্য থেকে আমার থেকে বেশি জি, সম্ভবত করে না। জি, জি, আপনি এই প্রসঙ্গ আগেও বলেছেন। সেটি নিয়ে আপনি নিশ্চয়ই আগেও বলেছেন। আমি এই আসন সমঝোতার বিষয়েও একটু জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে এনসিপির সাথে আসন সমঝোতার কথা যেটি শোনা যাচ্ছে সেটির বিষয়ে আসলে কতটা জানতে পারছেন? সমঝোতা হলে আসলে কেমন হবে আর না হলে কেমন হবে? আমরা জানতে পারছি বিএনপি কোনোভাবেই চাচ্ছে না জামায়াতের সাথে এনসিপির কোনো রকম জোট হোক। একটা জিনিস কি, যে এই যে নিউজটা আজকে যেটা প্রথম আলোতে নিউজটা প্রথম করেছিল, যে 20টা আসলে সমঝোতা, তারা বলছে 20টা এমপি চাচ্ছে, 3জন মন্ত্রী চাচ্ছে, এই ধরনের একটা নিউজ আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে। আমি প্রথম আলোকে বাংলাদেশের মানে প্রধান দৈনিক মনে করি। আমি যখন কোনো একটা নিউজ নিয়ে যখন নাকি আমার সন্দেহ হয়, দ্বিধা হয় যেটা আসলে কি তাই ঘটেছে, তো আমি সঙ্গে সঙ্গে প্রথম আলো চেক করি। এখন আমার সমস্যা হয়েছে কি, ভাই আমি তো নিজেও সাংবাদিকতা করেছি দীর্ঘদিন, এখনো করি, এখনো ফ্রিল্যান্সিং করি। তো আমি আবার আমার মতো করে বোঝার চেষ্টা করি যে আসলে তারা কি লিখলো। প্রথম আলোর এই রিপোর্টটা আমার কাছে রিপোর্টই মনে হয় নাই। আমি খুব বিস্মিত হয়েছি যে এই ধরনের একটা রিপোর্ট তারা কি করে ছাপলো। মানে আমার কাছে এটা গ্রহণযোগ্য না এই রিপোর্ট। আমি যদি নিউজ এডিটর হতাম, আমার হাত দিয়ে এই রিপোর্ট আমি ছাপতাম না। কারণটা কি দেখেন, কতগুলি ইস্যু থাকে এই রিপোর্টে, তারা কাউকে কোট করেনি। বলছে কি যে এনসিপির 4জন লিডারের সঙ্গে তারা কথা বলছে, তার কারো নাম দেয় নাই। এবং বিএনপির এই সংক্রান্ত যারা দায়িত্বে আছেন সেরকম 2-1জন লিডারের সঙ্গে তারা কথা বলছেন, এখানেও কোনো নাম নাই, নাম কিন্তু নাই। এখন নাম ছাড়া উনি আবার ফিগারটা বলছেন 20টা আসন, 3জন হুম, মন্ত্রী, অমুক তমুক হাবি যাবি, এটা তারা চায়। এখন এটা নিয়ে আবার একদম শেষে যে রিপোর্টটার একজন ব্যক্তিকে, একজন যুগ্ম আহ্বায়ক নাকি এরকম একটা ভদ্রলোক মহিলা, মহিলা, ওনার সঙ্গে আলাপ করেছেন, উনি অস্বীকার করেছেন যে না, এই ধরনের কোনো কিছু আমরা করছি না। তাহলে একজন লোককে যাকে আপনি কোর্ট করতে পারলেন, উনি অস্বীকার করলেন। আর বায়বীয় কিছু ব্যক্তির কথা আপনি বললেন যারা এগুলো বলেছে, সেটা আপনি হেডলাইন করলেন। ভাই এটা জার্নালিজম না। মতিউর রহমান সাহেবের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, দিস ইজ নট জার্নালিজম। স্পেকুলেশন আর জার্নালিজম এক জিনিস না ভাই। হুম, এই রিপোর্টটা আপনি একদমই আপনার এই পত্রিকার সঙ্গে যায় না। এটা আমি এই পত্রিকা অনেক উপরে তুললাম না একটু আগে, আমি এই পত্রিকার কাছ থেকে এই ধরনের রিপোর্ট আশা করি না, এবং এটা যায় না, পরিষ্কার কথা। নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে কি বলছেন আমার কাছে খুব ভালো লাগছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি কিছু কিছু কথা আমি আগে হাস্যরস করতাম, মানে বিরক্ত হইতাম, কিন্তু আজকে তার কথা আমার খুবই ভালো লাগছে। সে বলছে যে মতিউর রহমান সাহেব সে পরামর্শ দিচ্ছে যে হয় সাংবাদিকতা করেন আর তাহলে রাজনীতি করেন। যদি রাজনীতি করতে চান তাহলে আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নমিনেশন দেব। আমি মনে করি যারা মতিউর রহমান গত কয়েক বছরের মধ্যে তাকে নিয়ে কিন্তু সাবেক যে ছিলেন যে সরকার প্রধান হাসিনা অনেক কথা বলছে, শেখ হাসিনা অনেক কথা বলছেন, অনেক অপমানসূচক কথা বলছেন। ওইগুলো যদি যতটুকু অপমানিত হওয়ার কথা, অপমানিত হওয়ার কথা নয়, বরং ওনার জন্য সম্মানই বয়ে এনেছিল। এইটা যদি অপমানিত হওয়া উচিত না, ওনার নিজেকে জিজ্ঞাসা করে এটা আমি কি করলাম। দেখ, এটা গুলো এক ধরনের কথা, কাজে এই স্পেকুলেশনটাকে আমি গুরুত্ব দেই না, এই ফিগারটাকে আমি গুরুত্ব দেই না। এখন আপনার অন্য প্রসঙ্গে আসি, যে যদি এ ধরনের কিছু হয়ে থাকে, মনে করেন আসন ভাগাভাগি, বাংলাদেশের রাজনীতিটা দেখা যায় যে নির্বাচন এসে গেলে আপনার রাজনৈতিক মতাদর্শের কোনো মিল না থাকলেও আসন ভাগাভাগির একটা প্রবণতা আমরা এর আগেও দেখেছি। তারা এটাকে বলে নির্বাচন কেন্দ্রিক জোট। এটা হতে পারে, এটা আমি অস্বীকার করি না, এটা এটা হতেই পারে। আমরা আগেও বহু নির্বাচনে দেখেছি। কিন্তু সেখানে একটা ইকুয়েশন থাকে যে আমি কেন তার সঙ্গে জোট করব। যদি আমি দেখি যেমন 2000 আপনার 1996 নির্বাচনে বিএনপি কিন্তু হেরে গেছে, এবং বিএনপির অনেক আসনে তারা 400-500 ভোটের জন্য হারছে। কিন্তু ওই নির্বাচনে কিন্তু
জামাতে ইসলাম আওয়ামী লীগের সঙ্গে ছিল মানে বিএনপির সঙ্গে ছিল না, এবং জামাতের ভোটের কারণে বিএনপি এত মানে তার বিশাল পরাজয় হয়েছিল। একই জিনিস দেখা গেছে 2001 সালে, মানে বিএনপির প্রাপ্ত ভোটের চেয়ে কিন্তু আওয়ামী লীগের ভোট মোটেই কম না, একই রকম ভোট। একজনের 41 দশমিক কত, আরেকজনের ওই 41 দশমিক, মানে ওই দশমিকের পার্থক্য কিন্তু। সেখানে বিএনপি পাইছে 192টা না 93টা। কেমনে পাইলো? ওই যে 100-200 ভোট জামাতের কাছ থেকে পাইছে, ওইটা পাই তারা। কিন্তু যদি এরকম ইস্যু হয় তাহলে জোট কিন্তু ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই এনসিপির কি সারা দেশে সে ধরনের কোনো সক্ষমতা আছে? নেই। তাহলে কেন এনসিপির সবাই কোনো এনসিপি কে সক্ষমতা নেই। টানতে চাইছে? জি, এনসিপি কে তাহলে সবাই কেন টানতে চাইছে? মানে বিএনপিও চাইছে, এনসিপি কে জামাতের কেউ সাথে। টানতে চাইছে এটা কে বললো আপনাকে? যে বলছে ওই রিপোর্টটা তোকে আমি একটু আগে বললাম, ওটা কোনো রিপোর্টই হয় নাই। কে টানতে চাইছে? হ্যাঁ, এনসিপি। মানে সত্যি কথা বলতে আমি তারপরেও বলি, যে কথা হচ্ছে যে মানে বিএনপির সাথে শুনেন বিএনপি আমি বলি ভাই, এনসিপির এনসিপি জন্য দরজা খোলা থাকবে, হ্যাঁ, দরজা সবার সবার জন্য খোলা আছে। আসো, জামাতের জন্য নাই। তোমার জন্য তোমার কি আছে নিয়ে আসো আমার কাছে, শুনি তোমার কি কি পণ্য আছে, দেখি, দরদাম করি, মিললে আসবা না মিললে আসবা না। কিন্তু এনসিপির কাছে খুব বেশি কিছু পণ্য নাই। এনসিপি কি নিয়ে বার্গেন করবো বলেন তো? এনসিপির কি বিশাল ভোট ব্যাংক আছে? নাই। যদি এই শিক্ষাঙ্গনে এই ইলেকশন গুলি না হতো 4টা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এনসিপি বলতে পারতো যে ইয়াং জেনারেশন আমার সঙ্গে আছে। এনসিপি তখন ওটাও বলতে পারে না, ছাত্ররা তো তার সঙ্গে নাই। এই 4টা ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি কোথাও প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে নাই, জেতা তো দূরের কথা, কোনো একটা হুম। আসনে না। তাহলে তাদের তো ওইটা বলার মুখও নাই যে ছাত্ররা আমার সঙ্গে আছে। বাধ্য হয়ে তারা মনে করছেন আগে আমাদের নামের সঙ্গে ছাত্র শক্তি ছিল, আর ওইটা আবার আমদানি করছে। আগে ছাত্র, এখন যেটা ছিল গত ইলেকশনের সময় ছাত্র সংসদে কি একটা ছিল, এখন সংসদ বাদ দিয়ে আবার শক্তি দিয়ে আসছে, যে এখন শক্তি দিয়ে কিছু করা যায় কিনা। মানে নাই তো, তাদের সঙ্গে কেউ নাই। হুম। সবগুলো জেলায় তারা কমিটি করতে পারছে, প্রত্যন্ত অঞ্চলে তাদের খবর নেই রে ভাই, এনসিপির কোনো পাত্তাই দেয় না। তো সেই এনসিপি বরঞ্চ কি হয়েছে, বরঞ্চ এনসিপির একটা সম্ভাবনাময় দল নষ্ট হয়ে গেছে তাদের কতিপয় নেতার কথাবার্তা এবং জীবন আচরণের কারণে। সেইটা একটা বোঝার মতো। বিএনপি কেন এই বোঝা কাঁধে নেবে? কেন নিবে? বিএনপির জন্য এনসিপি মানে আপনার মিনিমাম মাইলেজ অ্যাড করতে পারবে না, মিনিমাম না। আমি একটু আমি একটু ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য এখানে নেই যে এনসিপির আসলে পাত্তাই নাই বা মিনিমাম অ্যাড করতে পারবে না। মাসুদ কামালের পর্যবেক্ষণ শুনছিলেন। আপনি কি মনে করেন আসলে এনসিপি মাঠে ঘাটে তাদের প্রভাব কতটা, বা মানে তরুণদের মধ্যে তাদের প্রভাব কতটা, সেটার হয়তো একটা বিশ্লেষণ হতে পারে, কিন্তু সরকার যে তাদেরকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, এমনকি গণমাধ্যমেও গুরুত্বের সাথে বিবেচিত হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই অবস্থায় এসে জোট যদি করে, কার সাথে জোট করলে তার প্রভাব কেমন হতে পারে বলে রাজনীতিক এবং রাজনীতির বিশ্লেষক হিসাবেও আপনি মনে করেন? দেখেন, এনসিপি কে সব পক্ষই চাচ্ছে তার দিকে টানার জন্য। এটা এটা আমি নিজে জানি আর কি। আমি প্রথম হলো আচ্ছা, ভোটের ব্যাপারে যদি ক্রেডিবিলিটি সমস্যাও থাকে, ওইটা আমি জানি আসলে অ্যাটলিস্ট। কেন চাচ্ছে? এটা চাচ্ছে হচ্ছে এনসিপির একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ব্র্যান্ড ভ্যালু হচ্ছে তার গণ অভ্যুত্থানের লেজিটিমেসি সে ক্যারি করে। হুম। যে গত বছরে এত বড় একটা মুভমেন্ট হয়ে গেছে, এই গণ আন্দোলনে তার একটা লেজিটিমেসি ক্রিয়েট হয়েছে। এবং দ্বিতীয়ত হলো তরুণদের রিপ্রেজেন্টেশন, যে ধরে নেওয়া হচ্ছে যে একটা বিশাল তরুণ জনগোষ্ঠীকে তারা রিপ্রেজেন্ট করে। এখন কিন্তু সেটা যে করে না, মাসুদ কামাল তো ওই ছাত্র সংসদ মানে ছাত্র ডাকসু জাকসু চাকসু এই নির্বাচনগুলোর ওইটা উদাহরণ দিয়ে বললেন। ওইটা সত্য, বাট স্টিল, যেমন ধরেন আমরা পুরাতন আমলের রাজবাড়ি দেখতে গেছেন কখনো? হুম। মানে গাছপালা বিল্ডিং এর ভিতর থেকে উঠে গেছে, কিন্তু গ্রামে কিন্তু ওই বাড়িটাকে এখনো রাজবাড়ি বলে, দেখবেন যে এইটা হচ্ছে রাজবাড়ি, কিন্তু ওখানে কেউ থাকে না। এই জন্য হচ্ছে যে আপনি তার তার ক্রেডিবিলিটি কতটুকু, তার জেতার সক্ষমতা কতটুকু, তার লোকজনের চরিত্র কতটুকু ভালো, সেটা নিয়ে আপনি প্রশ্ন যেমন তুলতে পারবেন, বাট এটাও সত্য যে তারাই গণ অভ্যুত্থানের ফেস। গত বছর যা যা হয়ে গেছে, ওটাই তারা সেই রাজবাড়ির একটা সম্মান খেতাব তারা হোল্ড করে আর কি। তো সেই সে সম্মান দিয়ে ভোটে জিততে পারবে? মানে ভোটে লাভ হবে? জায়গাটা হলো ডিফারেন্ট কোয়েশ্চেন। যে আপনার আমার অনেক পরিচিতি, যেমন ধরেন মাসুদ কামাল ভাইকে অনেক মানুষ চেনে সারা দেশে, প্রচুর টকশো করে। এখন মাসুদ ভাইকে যদি কলাবাগান রোডের আসনে দাঁড় করায় দেন, মাসুদ ভাই তো জামানত বাজেয়াপ্ত হবে কি, তাই না? মাসুদ ভাই বেয়াদবি করলাম না তো? অবধারিত, অবধারিত। অবশ্যই এরকম আর কি।
এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা এখনো নির্বাচন করি নাই, আমাদের কনস্টিটিউয়েন্সি নাই, আমাদের নতুন দল, এই চ্যালেঞ্জগুলো আমাদের 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 সামনে সবার আছে। এবং দেখবেন আমার অনেকগুলো তো কমন সমালোচনা আছে, তার ভিতরে একটা সমালোচনা হচ্ছে যে এই এই টাকলার তো মেম্বার হওয়ারই ভোট নাই। আপনি দেখবেন আমার আমার মন্তব্য, একটা কমন মন্তব্য দেখবেন একটা, যে এই টাকলার তো মেম্বারই হইতে পারবে না। তো কথা তো সত্য টেকনিক্যালি, কারণ আমি তো আসলে কোনো কিছু হই নাই, তো এখন পর্যন্ত নির্বাচিত তো কিছু হই নাই, আমি শুধু দলে নির্বাচিত হয়েছি। তো সেই জায়গাতে কনস্টিটিউয়েন্সির ভ্যালু ক্রিয়েট করবে নির্বাচনের পরে। কিন্তু ওই জায়গাটা তারা একটা ভ্যালু ক্রিয়েট করেছে, যেটা বোধ করছে যে ডানে বামে যে কোনো বলয় তারা থাকলে ওই ফিগার হেডের একটা বেনিফিট তারা পাবে। এনসিপির কিছু আশঙ্কা আছে। এনসিপির আশঙ্কা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে, এবং এনসিপির সাথে যেহেতু বিভিন্ন কারণের সম্পর্ক বিএনপির টানাপোড়েনের মধ্যে আছে, তাদের অনেককে জেলে যাওয়া লাগতে পারে, দুদকের মামলায় পড়া লাগতে পারে, হেনস্থার শিকার হওয়া লাগতে পারে। এবং দ্বিতীয় একটা ভয় হচ্ছে যে ডিপ স্টেট যারা আছে বাংলাদেশে, সোনার বাংলায়, এরকম ডিপ স্টেটের সাথেও এনসিপির সম্পর্ক ভালো না। তো দেখা যাবে যে ওই বাস্তবতাগুলোতে তারা বিভিন্ন রকম প্রতিহিংসার শিকার হতে পারে। তো সেক্ষেত্রে এনসিপি ভেবে থাকতে পারে যে আমি যদি বিএনপি বলয়ে থাকি, ক্ষমতার বলয়ে থাকি কোনো না কোনো ফর্মে, তাহলে অ্যাটলিস্ট এই আশঙ্কাটা থাকবে না যে আমার। তাহলে কি এটা হচ্ছে এনসিপির সেফ এক্সিট খোঁজার প্রক্রিয়া? ওয়েল, আপনি এটা সেফ এক্সিট বলেন, এটা মানে রাজনীতিতে টিকে থাকার কৌশল বলেন, এবং এটা যৌক্তিক, মানে এই জায়গাটা কোনো অন্যায় জিনিস না, এরকম ভাবাটা এটা ঠিক আছে পলিটিক্সে। মানে এই এনসিপি যেমন উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করে যে যারা ক্ষমতায় যাবে তাদের সাথে লবিং করছে, মানে এই কথাটা তো একটু একটু মিলে যায় যে তারা তাদেরও যেমন মানে দুদকের মামলা বা আপনি যেটি বলছেন যে এই সমস্যাগুলো পড়তে পারে, তার জন্য তাদেরও এই এই বাংলাদেশের তো এটা আছে, যেমন ধরেন আমাকে আপনাকে পছন্দ করে না, মাসুদ কামাল ভাইয়ের ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টান দিল, খুদাই ধরেন একটা চিঠি পাঠায় দিল, মাসুদ ভাই আপনি গত 17 বছরে এত টাকা ইনকাম করছেন, আপনি ট্যাক্স দেন নাই, আর বলে দিল, মানে আপনি ধরেন সত্যি সব প্রমাণিত হবে, but হেনস্থা তো আপনারা করতে পারবে আর কি। তো সেই জায়গায় এই ভয়টা তাদের মধ্যে কাজ করে থাকতে পারে কারো কারো মধ্যে। তো সেই ক্ষেত্রে বোধ করছে সেফ এক্সিটের জায়গা হচ্ছে বিএনপির বলয়ে থাকা। এনসিপির ভিতরে একটা অংশ আছে যারা চায় যে, যেহেতু বিএনপি বিভিন্ন কারণে বড় দল এবং আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, অতএব কোনো না কোনো ফর্মে আমাদের বিএনপি থেকে আলাদা থাকতে হবে। আলাদা থাকার মধ্য দিয়েই আমরা আসলে নতুন কিছু করতে পারবো, এবং এই আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকার মধ্য দিয়ে আমার রাজনীতিটা দাঁড়াবে, এটা এনসিপির ভিতরে একটা আলাপ আছে। আচ্ছা, ডিপ স্টেট কাদের সাথে এনসিপির সম্পর্ক খারাপ? হ্যাঁ, ডিপ স্টেটের সাথে সম্পর্ক খারাপ বলছিলেন, কাদের সাথে আসলে সম্পর্কটা খারাপ, মানে ডিপ স্টেটের কাদের সাথে, কারা তারা? ধরেন আপনার আমলাতন্ত্রের সাথে হতে পারে, সশস্ত্র বাহিনীর লিডারশিপ কোন অংশের সাথে হতে পারে, গোয়েন্দা সংস্থাদের সাথে হতে পারে, যে কোনো অংশের সাথে হতে পারে। আপনাদের সাথে সাথে সম্পর্ক ভালো? জানি না তো কেউ, মানে আমরা ধরেন এত গুরুত্ব, আপনারা ঝামেলায় পড়বেন না কোনো? মানে আমি তো বদার্ড না আর কি, আমি তো সিম্পলি পলিটিক্স করতেছি আর কি, আমি এটা নিয়ে চিন্তিত না আর কি। আমি পলিটিক্স আচ্ছা, পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে। মানে আপনি বা আপনারা চিন্তিত না, এনসিপি কেন চিন্তিত? এনসিপির সাথে একটু বেশি খারাপ? না, এনসিপি ধরেন তো, তা ওই যে বললাম যে আমার তো ব্র্যান্ড তো ছোট, আমার আমার তো টাক মাথা, আমার তো মাসুদ ভাইয়ের মতো মানে চুল ভরা না তো। হুম হুম যদি আপনি একটা চিরুনি গিফট করতে চান, এটা কি আপনি এবি পার্টির অফিসে পাঠাবেন না কলা বাগানে পাঠাবেন? আপনি হুম কলা বাগানে পাঠাবেন, কারণ এটার তো একটা প্রোডাক্টিভিটি থাকতে হবে, ইউটিলিটি থাকতে হবে। হুম হুম। সেই জায়গাতে আপনার ওই ভয়গুলো কাজ করছে। আবার এনসিপির ভিতরে একটা জনগোষ্ঠী আছে যে বিএনপি ছাড়া বাইরের কোনো বলয়ের সাথে জোটে যাওয়া যায় কিনা ভোটের জায়গাতে। সেটা ধরেন জামাত অনেক ট্রাস্টেবল পার্টনার, এখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। জামাত লজিস্টিক্যাল সাপোর্ট যেটা আস্থার সাথে দিতে পারবে, সেটা অন্য কোনো দল থেকে তারা পাবে না, এবং তারা দায়িত্ব নিয়ে তাদেরকে জিতায় নিয়ে আসতে পারবে, এরকম বাস্তবতা আছে। তাহলে এই তিনটা জি। অপশনের ভিতরে মানে তাদের মধ্যেই কিন্তু এই তিন ধরনের নেতা আছে, তারা এই তিন ধরনের বলয়ের ভিতরে একটা টানাপোড়েন আছে। জি। এবং আমি আপনার কাছে একদম এই এই বিশ্লেষণটা আরেকটু, মানে বিশ্লেষণ না, তথ্যটা আপনার কাছে জানতে চাইবো, বিশ্লেষণ আমি মাসুদ কামালের কাছে জানতে চাইবো যে এই বিষয়টাও আপনারা নিশ্চয়ই আলোচনাও করেছেন। দুজন উপদেষ্টা বিএনপি থেকে নির্বাচন করতে পারেন এইরকম একটা বিষয় আছে, এবং বিএনপি ওই লক্ষ্মীপুর ১ এবং ঢাকা ১০ যেই দুই এখানে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম নির্বাচন করতে পারেন বলে একটা সম্ভাবনা বা ধারণা পাওয়া যাচ্ছে, সেটা খালিও রেখেছে। এইটার সত্যের মানে এই তথ্যের কি একটু সত্যতা আছে? আপনার সব পক্ষের যোগাযোগ কি বলে?
দেখেন, আমার কাছে মনে হইতেছে এটা যতটা না আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হচ্ছে, ততটা হচ্ছে এটা আসলে বিএনপির পলিটিক্যাল টোপ। মানে সে জায়গাগুলো খালি রেখে আপনাকে একটা বার্তা দিল আর কি, যে আমরা এটা মানে ইনভাইটেশনটা ওপেন আছে আর কি, এখন আপনি নেগোসিয়েশন করতে আসবেন কিনা আর কি সেই জায়গাটাতে। আবার এটাও তো রিপোর্ট আসছে যে লক্ষ্মীপুর একে আপনার এলডিপির সেলিম ভাইকে বিএনপি অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তো সেটা আবার আছে, তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে মানে এই আলোচনাটাতে মানে আপনি এখনো কোথাও যেতে পারবেন না আর কি। বাট এনসিপির মধ্যে এই ডায়লেমাটা আছে আর কি, যে তিন ধরনের রিয়েলিটি, তিন ধরনের ফোর্স সেখানে কাজ করতেছে, এবং তারা এই সবগুলো স্বার্থ, পক্ষে বিপক্ষের বেনিফিট তারা ভাবছে, এবং জি রাজনৈতিক দল হিসেবে তার এই ভাবার জায়গাটা যৌক্তিক, কারণ সে তো তার জি। একটা ফিউচারের ভাব বিবেচনাটা তাকে মাথায় রাখতে হবে। আর আসিফ মাহমুদ আর মাহফুজ আলম তারা কি ভাবছে এটা কি আপনি জানেন, মানে জানবার সুযোগ হয়েছে যে পলিটিক্যাল টোপ যেটি বিএনপি দিচ্ছে এটা কি তারা গিলতে আগ্রহী নাকি না? এটা তো টকশোতে আপনাকে তাদের দুজনকে ইনভাইট করতে হবে, ইনভাইট করে করতে হবে যে যে তারা আসলে তো হয়তো আর সরাসরি বলবেন না যে আমরা টোপ গিলার জন্য বসে আছি বা আমরা টোপ গিলবো না, কিন্তু আপনার মানে যোগাযোগ জানাশোনা তাদের সাথে কথা বলা হয় সেখান থেকে জানতে আছে আপনাদের তো, আপনার তো বিশেষ করে এদের সাথে একটা যোগাযোগ আছে। মাননীয় উপদেষ্টাদের সাথে তো আমরা রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে কথা বলি, তাদের হুম। সাথে আমাদের জনগণের সাপেক্ষে দাবি দেওয়া নিয়ে কথা বলি। আমরা তো রাজনীতি নিয়ে কথা বলি এনসিপির লোকদের সাথে আর কি, এনসিপি নেতৃবৃন্দের সাথে আর কি। আচ্ছা, উপদেষ্টা তার মানে দলীয় রাজনীতি নিয়ে কথা বলা যায় না। জি, জি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই, টোপ বিএনপির, এটি কি বিএনপির টোপ? উপদেষ্টারা এই বিষয়ে কি ভাবছেন? আপনার কি বিশ্লেষণ? শুনেন, আমার বিশ্লেষণ হলো গিয়ে, যে দুই উপদেষ্টার কথা আপনি বললেন তাদের আমি নির্বাচন করার কোনো সুযোগ দেখি না। স্ট্রেট হইতে আমার এটা মূল বক্তব্য, আমি কোনো সুযোগ দেখি না। এটা সুযোগ তারা নির্বাচন করলে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, এবং অলরেডি হচ্ছে। যতটুকু হয়ে গেছে আরো বাড়বে। এটা ওই মানে ওই পক্ষপাতিত্ব, মানে পক্ষপাত দুষ্টতা আরো বাড়বে আমি মনে করি। কারণ সরকারের কেউ যদি নির্বাচনে আসে তাহলে এই নির্বাচন ওই সরকারের পক্ষে করা উচিত না, এটা নৈতিকভাবে উচিত না। এবং সেই কারণে আমি এটাও মনে করি নাহিদ ইসলামেরও এই কারণে নির্বাচন করা উচিত না। উনি তো এই সরকারের পার্ট ছিলেন, এখন নাই, তাতে কি আছে? আপনি ওই সময় কাজ করে নিছেন, যে আপনি এটা করতে পারেন না, আপনার উচিত হবে না নির্বাচন করাটা। তাহলে এই সরকারের নিরপেক্ষতা আমি মনে করি ক্ষুণ্ণ হবে। এগুলো একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় আমি আবার আগেও বলেছি, যে বিএনপির যে পলিটিক্স, বিএনপির যারা ভোটার, তাদের মাধ্যমে জিতে আসার জন্য এই এনসিপির কাউকে নেওয়া তাদের জন্য কোনো বাড়তি মাইলেজ দেবে না, স্ট্রেট হতে দেবে না। দেখেন, এগুলি কোনো কতগুলি বিষয় আছে আমি বলি আপনাকে। ওই যে বলে না যে রাজনীতিতে কোনো শেষ কথা নাই, ওগুলো মাঠের বক্তৃতা দিয়েছি, এগুলো তারা বলে এক ধরনের আত্মতৃপ্তি পায়, অথবা আত্মতৃপ্তি অথবা আত্মসন্তুষ্টি বলতে পারেন আপনি, অথবা আত্মপক্ষ সমর্থনের একটা খোরা অজুহাত হতে পারে। মানুষ কিন্তু শুনে ফেলে। মানুষ যখন শুনে আপনি কি বলছেন, এখন আপনি যখন কথা বলা হয় না যে কথা এবং তীর একবার বলে ফেললে আর ফেরত আনা যায় না। তো এই যেমন আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে ফেললেন যে আমরা এরকম কিচ্ছু করছি না, মতি ভাইকে নিয়ে উনি হাসি ঠাট্টাও করলেন, সবই করলেন। এখন যদি পরে প্রমাণিত হয় যে আসলেই তারা এরকম চেয়েছে, যদি পরে প্রমাণিত হয় তারা এই ধরনের আঘাত করছে, তখন কিন্তু আবার উল্টোটা মতিউর রহমান বলবেন। তখন আবার আমি বলবো যে আপনি কি রাজনীতি করেন, একবার এক এক কথা কন, ওই যে তাই না? শেষ কথা বলে কিছু নাই, তখন হ্যাঁ, তারা এটা কাজে বলবে। জি এইগুলি আসলে ঠিক না। এগুলি বলার সময় খেয়াল করা উচিত আমি কি বলছি। এবং এটা আপনি ভুলে যাবেন। আমরা কিন্তু অনেক সময় কিন্তু বানাই বানাই অনেক কথা বলি, যে বলে সে ভুলে যায়, কিন্তু যে শোনে সে কিন্তু ভুলে না। সে কিন্তু ধরে ফেলে, এই ভাই আপনি তো এই কথা বলেন না, আগে তো এই অন্য কথা বলছেন, এখন এটা বলতেছেন কেন? যদি বলতে না পারে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই লোকটা একটা বাটপার, এখন এরকম হওয়ার কিন্তু তার আশঙ্কার মধ্যে পড়ে যাবে এখন। তো এই জন্য আপনার ওনাদের আমি যেটা মনে করি পার্সোনালি, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি অনেক চিন্তা করলাম ওই দিন যে উনি মানে যদি তাকে যদি নিয়ে আসে বিএনপি, তাকে বিএনপি যখন প্রজেক্ট করবে, যে তাকে যখন জনগণের সামনে উপস্থাপন করবে, তার পক্ষে কি বলবে? গত 1.5 বছরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি কি অর্জন করেছেন, কি কি কাজ করেছেন, যা দিয়ে বলা যায় যে এই লোকটা খুবই অসাধারণ একজন সম্ভাবনাময় প্রতিভাশালী ব্যক্তি একজন। কি বলবে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। বুলেট নিয়ে বিদেশ যাওয়া এটা বলবে, নিজের এলাকায় অতিরিক্ত বরাদ্দ নেওয়া এটা বলবে, এটা কি বলবেটা কি?
মেয়রকে নির্বাচন করতে না দেওয়া, শপথ দিতে না দেওয়া, এটা বলবে কোনটা? আমি কিন্তু খুঁজে পাই না। তো এরকম একজন ব্যক্তিকে বিএনপির সঙ্গে নেবে কেন? মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য? ভাই, আমি আবার বলি আপনাকে একটা কথা, এই যেটা মানে মূল কথা, এটা কিন্তু বিএনপি হয়তো টের পাচ্ছে কিনা আমি জানি না। হুম, মূল কথা হলো ভাই, 2008-এর আগে যে নির্বাচনে যে ধারা ছিল যে হুজুগেরকে ভোট দিবে, আমার মনে হয় এটা ভুলে যান। জি। ওটা যদি মানে মনে করেন, তাহলে এই আলোচনাটা কেন, মানে এই আলোচনাটা বা এটি তো একটা ধারণার চেয়েও বড় আকারে মানে চলছে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা বিএনপি থেকে নির্বাচন করতে পারেন, এই বিষয়টা আসলো কোত্থেকে যদি? এটা করতে গেছিলাম যাই না, হয়তো কেউ আলোচনা করেছে, হয়তো বলেছে 2 তারিখে নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছিল, একটা প্রেস কনফারেন্স করছিল, ওখানে সে বলছিল এই কথাটা, যে যদি কারোর সঙ্গে আমাদের নীতির মিলে, মতের মিল হয়, তাহলে আমরা করতেও পারি, তবে এগুলি এখন আলোচনা পর্যায়ে আছে, হয়তো এরকম আছে কেউ। সবচেয়ে বড় কথা কি বলি আপনাকে আমি, এবার ভাই এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ খুব অন্ধকার। এবার নির্বাচনী জোটের ভবিষ্যৎ খুবই অন্ধকার। হুম, কারণটা হলো কি, আপনি যে জোট করবেন আপনাকে ভোট করতে হবে নিজের মার্কা নিয়ে। এখন নিজের মার্কা নিয়ে যদি আপনি ভোট করেন, দেখেন নিজের দল বিএনপির সঙ্গে সে আছে, বিএনপি একজনকে মনোনয়ন দিয়েছে, তারপরেও কিন্তু বিদ্রোহ হচ্ছে। আর যাকে চেনে না জানে না এরকম একজন লোককে আপনি মনোনয়ন দিবেন, সে জায়গায় ওখানে তার মার্কা নিয়ে দাঁড়াবে, মনে করেন শাপলার কলি নিয়ে দাঁড়াবে, আর ধানের শীষে সবাই শাপলার কলির উপর ঝাঁপাইয়া পড়ে ভোট দিবে। ভাই, বাংলাদেশের ভোটাররা এখনো ওরকম পর্যায়ে যায় নাই। হুম। তখন ওখানে কিন্তু আবার হবে কি জানেন, ওখানে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী ছিল, উনি হয়তো স্বতন্ত্র দাঁড়ায় যাবে। যদি স্বতন্ত্র দাঁড়ায় যায়, তখন তার কাছে কিন্তু গোহারা হাঁটতে পারে। কারণ এই লোকটা তো জি। ভাই, শুনেন, ওই এলাকা বিএনপির রাজনীতি গত 15 বছর রাজনীতি কি, বিএনপির গত 15 বছরের রাজনীতির সবচেয়ে মাপকাঠিটা হলো যে কে কত নির্যাতিত হয়েছে। এবং লোকে তো বলবে যে নির্যাতিত আমি হয়েছি, ওকে, ও তো এখানে আসে না, ও তো আগে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের লোকে ছিল, এখন আসছে যেমন আমি ধরেন পঞ্চগড়ের উদাহরণটা আমি বলি, পঞ্চগড়ে এখানে সাথী সাথে দাঁড়াইছে, সে তো ছাত্রলীগ করতো আগে, করতো না? এখন সে হুম, ছাত্রলীগ, এখন সে এখানে এসে পড়ছে। এখন সে ওখানকার যারা লোকজন আছে, যারা নাকি বিএনপি যারা নির্যাতিত, ওরা কি তখন তো তাকে দেখছে, সে তো ছাত্রলীগের বড় বড় নেতাদের নিয়ে তার এলাকাতেও গেছে। মানুষ কি সহজে ভুলে যাবো? মানুষের মন কি ব্ল্যাকবোর্ড নাকি যে আপনি ডাক্তারদের বুঝে বলালেন? এত সহজ না রে ভাই, এই যে থেকে যাবে জি। এগুলো, এই যে এটা সহজ হবে না। আমি মনে করি এবারের নির্বাচনে, জোটের নির্বাচনের ভোট মানে সহজ হবে না যারা জোটে থেকে আসবে। জি, আপনি বলেছেন যে সেটার ভবিষ্যৎ অন্ধকার। আমি শেষ মানে আমরা যখন নির্বাচনের আগে মনোনয়ন, জোট ইত্যাদি নিয়ে এত কথা বলছি, নির্বাচনের আগে গণভোট সেই বিষয়টাও আলোচনায় আছে এবং সরকারের পক্ষ থেকে 1 সপ্তাহের আলটিমেটাম, যদিও আলটিমেটাম শব্দটি আসিফ নজরুল নিচ্ছেন না, তিনি বলছেন আহ্বান জানানো হয়েছে 1 সপ্তাহের মধ্যে যে রাজনৈতিক দলরা তাদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ হয়ে একটা প্রস্তাব দেবে এবং তাছাড়া সরকার 1 সপ্তাহ পরে তার নিজের সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি দেখছিলাম যে মানে আপনারা আলোচনার একটা প্রস্তাব নিয়েছেন, 2 দিন পার হয়ে গেছে, এখন আলোচনার একটা উদ্যোগ কেবল আপনারা 9টি দল, আপনারা এনসিপি সহ ব্যাসফাত, আপনাকে জিজ্ঞাসা করছি যে একটা উদ্যোগ নিলেন, এটার কি কোনো ভবিষ্যৎ আছে? মানে আলোচনা করে কিছু হবে, আপনারা আর কিছু করতে পারবেন 1 সপ্তাহের মধ্যে, মানে আর 5 দিন, 5 দিনের মধ্যে? না, একটা বিষয় হচ্ছে যে আপনার কথা তো বলতে হবে। যেমন ধরেন, আমরা আপনারা মাসুদ ভাইরা প্রতিদিন হাউকাউ করতেছি না বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, মানে মাসুদ ভাই হয়তো চা কফি খাওয়ার কিছু পায় টায় আর কি। তো তাছাড়া মানে আমরা তো কোনো কিছুর সমাধান করতে পারি না, কিন্তু তারপরও পলিটিক্যাল পার্টির একটা ন্যাশনাল অব্লিগেশন থাকে যে একটা ইস্যু আসছে, এটাকে আমরা আলোচনা করে একটা কাছাকাছি জায়গায় নিতে পারি কিনা। এবং এর আগে অনেকগুলো ইস্যুতে কিন্তু আমরা সফল হয়েছি। বড় বড় দলগুলোর ভিতরে যে দূরত্ব কমানোর কাজ, এরপরে হচ্ছে সঠিক জায়গাতে একটু স্যাক্রিফাইস করার ব্যাপার, সব হুম। পক্ষ যেন একটু স্যাক্রিফাইস করে, এগুলো কথা বলে আসলে লাভ হয়। বিভিন্ন সময় আমরা দেখেছি ঐকমত্য কমিশনেও আমরা সাইড লাইনে বহুবার বসেছি, বিভিন্ন দলের সাথে নেগোশিয়েট করবার হুম, চেষ্টা হুম। করছি যে আপনি একটু ছাড় দেন, আপনি একটু কিন্তু এই ছাড়। 5 দিনে কিছু হবে? না, একটা বিষয় হচ্ছে যে কথা তো বলা দরকার, মানে হোক বা না হোক, মানে কথা বললে যেটা হবে পরবর্তীতে দূরত্বটা কমে যাবে আর কি। মানে এটা রিয়াকশনটা কমে যাবে অ্যাটলিস্ট, যে সবাই কিন্তু চেষ্টা। মানে হলো দূরত্ব কমলো, কিন্তু 7 দিনের মধ্যে আপনারা মানে সমন্বিতভাবে একটা প্রস্তাব দিতে না পারলে সরকার তাদের মানে অবস্থান জানিয়ে দেবে বা সিদ্ধান্ত জানিয়ে দেবে, সেটাই কি হতে যাচ্ছে? সরকার তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে?
সরকার ধরেন সরকার নিজেও যে এটার অংশ না, এটা আমি মনে করি না। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকেও ব্যাক এন্ডে বিভিন্ন অ্যাডভাইজার বিভিন্ন দলের সাথে কথা বলছেন, একটা অ্যাগ্রিড ফর্মুলাতে কোথায় আসা যায়, কোথাতে একটু স্যাক্রিফাইস করা যায়, কনসেনসাসে আসা যায়, সেই ব্যাপারে চেষ্টা করবে সরকার। ইউনূস সরকারের যে টেন্ডেন্সি দেখেছি যে ডিসাইসিভলি কোনো কিছু চাপিয়ে দেবে, এই ধরনের টেন্ডেন্সি এখন পর্যন্ত দেখি নাই। তো সেই জায়গাতে আমার বোধ হয় যে সরকারও আলোচনা করছে এবং আলোচনা করে একটা কনসেনসাসে আসবে, এবং এই আসার জায়গাতে আমরাও আমাদের জায়গা থেকে কথা বলছি, সবগুলো দলের সাথে বসছি। ধরুন কনসেনসাসে আসলো না, কারণ 8 মাসে হয় নাই, 8 মাসে বরং যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন গন্ডগোল, সেই গন্ডগোলটা পাকিয়ে গেছে আরো এই 8 মাসে। এই 7 দিনে যদি না হয়, তাহলে গণভোটের ভবিষ্যৎ কি? আর গণভোট মানে ঠিক মতো সেখানে নিয়ে সমাধান না আসতে পারলে আপনারা নির্বাচনের ভবিষ্যৎ কি? একটা বিষয় হলো জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে, এই ব্যাপারে আমার গণভোট হোক বা না হোক। হ্যাঁ, গণভোট কবে হচ্ছে না হচ্ছে এইটার ব্যাপারে যাই হোক বা না হোক, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই ব্যাপারে আমার কাছে কোনো সন্দেহ নাই। পুরো রাষ্ট্রযন্ত্র নির্বাচনমুখী হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গাতে যে খোঁজ খবর রাখি, আমার সাথে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমি সব জায়গায় একই মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা। পুরো স্টেট মেজর কোনো ডিসিশন নিচ্ছে না ইলেকশন ছাড়া এখন। তো সেই জায়গাতে জাতীয় নির্বাচনকে ঝুঁকির মধ্যে ফেলবে অথবা পিছিয়ে যেতে পারে এমন কোনো সম্ভাবনা জি, অ্যাবসলিউটলি। ব্যারিস্টার ফুয়াদ, অনেক ধন্যবাদ। মানে গণভোট হোক বা না হোক বা কখন হবে সেটি নির্ধারিত না হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে না। মাসুদ কামাল, আপনারও কি তাই মনে হয়? একদম 30 সেকেন্ডে যদি জানান বা আপনার মন্তব্য। হ্যাঁ, আমি নিজেও নির্বাচন নিয়ে আশাবাদী। আমার কাছে মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, এটা আমার ধারণা। আর এখন যেটা হচ্ছে 7 দিনে যে আলটিমেটামটা না, এটা আমি বলি, এটা আসলে পলিটিক্যাল পার্টিগুলিকে 7 দিন দেয় নাই, ওনারা নিজেরাও এই সুযোগে 7 দিন নিয়েছেন। কারণটা হলো কি, পলিটিক্যাল পার্টিরা সমাধান কিভাবে করবে? পলিটিক্যাল পার্টি তো 8 মাসে বৈশা আলোচনা করে একটা স্বাক্ষর করছে। স্বাক্ষর যেটা করছে, এখন যে আদেশের জন্য যে প্রস্তাবনাটা নিয়ে আসছে, তার সঙ্গে তার মিল নেই। মিল নাই বলেই কিন্তু বিএনপি বলছে আপনি আমার সঙ্গে প্রতারণা করছেন। তাহলে এই ঝামেলাটা পাকাইছে কে? পাকাইছে জাতীয় ঐকমত্য কমিশন। এবং ঐকমত্য কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর ইউনূস। তাহলে ভার্চুয়ালি এই যে ঝামেলাটা পাকাইছে ডক্টর ইউনূসের নেতৃত্বে কয়েকজন লোক। তো সমস্যা ঝামেলা করছেন আপনি, সমাধান করতে পারেন পলিটিক্যাল লিডারদেরকে। এটা তো হলো না রে ভাই। আর পলিটিক্যাল লিডার তো 8 মাস বসে কথা বলছে, নানা বিষয়ে মতামত দিছে, তারপরে এখন তারা দিতে দিতে সার দিয়া টিয়া শেষ পর্যন্ত একটা জায়গায় এসে পড়ছে যে এইটাই আমাদের চূড়ান্ত। ওইখান থেকে আপনি আবার চেঞ্জ করলেন কেন? আসলে ভাই মুদ্রা কথা হলো, ওই যে আমেরিকার 2 নাগরিক এখানে আসছিল না, ডক্টর আলী রিয়াজ এবং মনির হায়দার, এরা একটা মিশন নিয়ে আসছিল, একটা ঝামেলা পাকাই দিয়ে দুজনে উড়াল দিয়ে চলে গেছে। এখন এখন বসে বসে ডক্টর ইউনূস আর তার 7 জন মিলে মিলাক এই যে উড়াল দিয়ে চলে গেছে, তারা কি আর আসবেন না? মানে আসবে। আসবে, কিন্তু এটা চূড়ান্ত না হওয়ার আগে তারা যায় কিভাবে? বিষয়টাকে একটা ফয়সালা না হওয়ার আগে তারা যায় কিভাবে? জি, এবং এইটাই ছিল একমাত্র কারণ। আমি শুরু থেকে বলতেছি যে বিদেশি লোকদেরকে আইনেন না। আপনি আজকে যে গুগলে সার্চ দেন, ডক্টর আলী রিয়াজ লেখে লেখে সার্চ দেন, দেখবেন কি আসে। লেখা উঠবে যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। আপনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টকে নিয়ে আসছেন আমার দেশের সংবিধান বোঝানোর জন্য, আমাদের পলিটিক্যাল লিডারদেরকে জ্ঞান দেওয়ার জন্য। ভাই এর জি, নিয়তি খারাপ এদের। জি।